নমস্কার। এই যে নতুন সরকার ক্ষমতায় এসেছে তারপর থেকেই আবার আরজি কাণ্ড নিয়ে হুলুস্থুলু পড়ে গেছে। চারদিকে শোনা যাচ্ছে, বিশেষ করে গদি মিডিয়াতে, যে এবার নাকি নতুন নতুন জিনিস ফাঁস হচ্ছে। তো সেসব এপিসোডের একটা তো ইতিপূর্বে আমরা দেখেছিলাম বছর দুই আগে। এবার কি হবে জানি না, তবে যেটা হয়েছে সেটা হলো সিবিআই এর নতুন বিশেষ টিম তৈরি হয়েছে, যেটাকে বলা হচ্ছে সিট। তো সেইটা তৈরি করার জন্য নতুন সরকারের আসা অবধি অপেক্ষা করতে হলো কেন, সেটা অবশ্য আমি বলতে পারবো না। তো কেউই জানেন বলে মনে হয় না, কারণ সিবিআই আমি যতদূর জানি শেষবার যখন খবর নিয়েছিলাম তখন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের অধীনে ছিল, তারা যখন খুশি বিশেষ তদন্তকারী টিম তৈরি করে ফেলতে পারতেন। তো এর মধ্যে আরও নানা হুলুস্থুলু। পানিহাটির বিখ্যাত কাকিমা বিধায়িকা রত্না দেবনাথ একদম পরিষ্কার অন ক্যামেরা বলেছেন তিলোত্তমা কাণ্ডে সরাসরি জড়িত প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়। মমতা ব্যানার্জির ওনার ভাইপো জড়িত সমস্যা এই সঙ্গে। আবেশ ব্যানার্জি, আবেশ ব্যানার্জি কার্তিক ব্যানার্জির ছেলে। আবেশ ব্যানার্জি জড়িত ছিলেন এই ঘটনায়? হ্যাঁ, আপনি সরাসরি অভিযোগ করছেন? হ্যাঁ। মমতা ব্যানার্জি তার সঙ্গে মানে সিবিআই মিলে গেছিল। এই যে বলছিল যে সবাই যে বিজেপি তৃণমূল সেটিং, আসলে সেটিংটা ছিল সিপিএম আর তৃণমূলের সঙ্গে। তো এই দুদিন আগে পর্যন্ত আবেশ বন্দ্যোপাধ্যায়ের নামটা আমি শুনিনি। সত্যি কথা বলতে কি, উনি আছেন, ওর এই নামে একটা লোক আছেন তাই জানতাম না। তো এবং এই নামটা বলা বাহুল্য, গত 2 বছর এই কাণ্ডে আরজিকর কাণ্ড নিয়ে আমি যথেষ্ট পরিমাণে অনুসন্ধান করেছি। তো এই 2 বছরে এই নামটা প্রথম শুনলাম, কেউ এখনও পর্যন্ত উচ্চারণ করেননি, এটা আমি মোটামুটি গ্যারান্টি দিয়ে বলতে পারি। নিজেদের মধ্যে আলোচনায় করেছেন কিনা বলতে পারবো না, অন্তত পাবলিক স্ফিয়ারে জনারণ্যে নামটা যে উঠে আসেনি এ নিয়ে আমার কোনো সন্দেহ নেই। তো এইটা বলেছেন উনি। ওনার স্বামী আরও এক ধাপ এগিয়ে বলেছেন প্রমাণ লোপাটে নয়, উনি মানে রত্না দেবনাথের স্বামী আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলেছেন প্রমাণ লোপাটে নয়, সরাসরি খুনের সঙ্গে জড়িত আবেশ বন্দ্যোপাধ্যায়। এবং সেই জন্যই তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে মিনিট টু মিনিট যোগাযোগ রেখেছিলেন এবং সেটা তিনি জনসভায় নিজের মুখে বলেছিলেন। তো কথা হচ্ছে যে সত্যি কথাই মমতা বন্দ্যোপাধ্যায় এটা বলেছিলেন, কিন্তু ঘটনা হলো রাত পর্যন্ত, রাত 2টো পর্যন্ত বিনীত গোয়েলের সঙ্গে যেদিন উনি যোগাযোগ রেখেছিলেন খুনটা ঘটেছিল তার আগের দিন। মানে সত্যিই রেখেছিলেন কিনা আমি জানি না, কিন্তু ওর বক্তব্যকেই যদি কোট করতে হয় তাহলে ওটা ঘটনার 24 ঘন্টা পরে আর কি। তো ফলে ঘটনাটা রত্না দেবনাথের স্বামীর বক্তব্য অনুযায়ী মোটামুটি দাঁড়াচ্ছেই যে গভীর বা ভোর রাতে একদিন একটা খুন হয়েছিল। তো যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোই স্বয়ং জড়িত, তো তৎকালীন মুখ্যমন্ত্রীর সেটা তৎক্ষণাৎই জানার কথা, যেহেতু তিনিও জড়িত বলেই একরকম করে দাবি করা হচ্ছে। তবু সেটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য অন্তত 8-10 ঘন্টা বা আরও বেশি অপেক্ষা করতে হয়েছিল। বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনারকে বলা হয়েছিল ভালো করে ঘুমিয়ে সকালবেলা উঠে প্রথমে ব্রেকফাস্ট করে তারপর লাঞ্চ করে গায়ে বেশ গত্তি নিয়ে তারপর হাসপাতালে আসতে, কারণ লোকজন জানাজানি জমায়েত হয়ে গেলে তারপর সবার সামনে দিনের আলোয় তথ্য প্রমাণ লোপাটে ভীষণ সুবিধা হয়। এবং তারও ঘন্টা 12 পরে গভীর রাতে মিনিট টু মিনিট যোগাযোগ রেখে তারপরে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছিল। তো কথা হচ্ছে যে এগুলো যদি সত্যি হয় তাহলে সত্যি কথা বলতে কি আমার কিছু বলার থাকে না, এবং এর থেকে অপদার্থ খুনি এবং চক্রান্তকারী পৃথিবীতে পাওয়া খুব কঠিন। এবং তো ব্যক্তিগতভাবে আমি তো খুনি টুনি বিশেষ চিনি না, কিন্তু মনে হয় যে সাধারণ কাণ্ডজ্ঞান সম্পন্ন লোকও এরকম ঠিক করবেন না। তো যাই হোক, এটা একটা দিকে ঘটেছে। দ্বিতীয় হলো এর মধ্যে সিবিআইয়ের বিশেষ টিম গিয়েছিল হচ্ছে পানিহাটির শ্মশানে, যেটাকে মহাশ্মশান বলা হচ্ছে। সেখানে জোর করে দেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল বলে অভিযোগ আছে, অভয়ার দেহ বা তিলোত্তমার দেহ যাই বলুন। তো সেই শ্মশানের যিনি ইনচার্জ তখনও ছিলেন, এখনও আছেন, তিনি আবার দেখলাম অন ক্যামেরা বললেন দেহ পোড়ানোতে কেউ কিন্তু কোনো আপত্তি করেননি, মানে তিলোত্তমার বাবা মারা কেউ আপত্তি করেননি। এইটা কবে হয়েছিল বা কি, তো কোন বিষয়? এই অভয় কেসের ব্যাপারটা। তা আমাকে খাতাপত্র দেখলো, খাতাপত্র দেখালাম, তা কি হয়েছিল সেদিনকার ঘটনা, তা কি হয়েছে, 2টো বাড়ির আগে জাম্পিং হয়েছিল। আমার হ্যাঁ জাম্পিং তো হয়েছিল,
তা একটা আমরা তো জানতাম না যে এরকম প্রাতিষ্ঠানিক দুর্ঘটনা আছে। আমরা তো এই নর্মাল সচরাচর যেরকম হয়, সচরাচর এমনি পোস্টমর্টম বডি আসে খুব জোর 6টার পর থেকে 7টা 8টার মধ্যে পোস্টমর্টম বডি এসে যায়। আর তারপরে যখন যেটা বডিটা 11টা নাগাদ এসছে, তো আমি সারাদিন ধরে নাজেহাল ছিল, ভিআইপি লোক ছিল, দুটো বডি ছিল আগে, তাদের গাড়ি তাদের লোকজন, তারপরে এই বডিতে পুলিশ, হিউজ পরিমাণ পুলিশ ছিল, তারপর ভিআইপি লোক ছিল, ভিআইপি গাড়ি ছিল। এই এলাকাটা পুরো কনজেস্টেড হয়ে এরিয়া হয়ে গেছিল, তাহলে এটা রেসিডেন্স এলাকা, পুরো ভিড়ভাট্টা এতটাই হয়ে গেছে, লোক হাঁটাচলা করা পারছিল না। তা আমরা চাইছিলাম যদি এটাকে, ওনাকে সব দুটো বডিকে আগে আমরা জিজ্ঞাসাবাদটা করেছিলাম, ওনারা কনসার্ন দিয়েছিল যে ঠিক আছে দুটো বডি আগে যদি ওনারা হয় আমাদের কোনো আপত্তি নেই। তারপর ওরাও এলাকার, ওরাও সবই শুনতে পাচ্ছে যে একটা পাড়ার মেয়ে, পাড়ার একটা ডাক্তার, এরকম ঘটনা ঘটেছে, সেই জন্য ওরাও এগ্রি হয়েছিল যে আগে হলে কোনো ওনাদের কোনো আপত্তি নেই। তারপরে ওনার মা ছিলেন, অভয়া দেবীর মা ছিলেন, বাবা ছিলেন, তারা সঙ্গে চেয়ে এসেছিলেন, পরেই কেউ এসেছিলেন, তবে এসে তারা মা কাজ বাজ করে দিলেন। তো আমাদের যদি কেউ কনসার্ন দিত যে মা বাবা যদি দুজনের মধ্যে একজন যদি কনসার্ন দিত যে না বডি পুড়বে না, তাহলে আমরা বডি পাওয়াতাম না। আমরা যখন চুপ থাকা মানে তার মানে আমার কনসার্ন আছে যে বডি পুড়বে, তো উনি কাজ নিয়ে হাতেই কাজ বাজ করেছিলেন, কাজ বাজ করার পরে বডি পোড়ানো হয়েছে। আর জিজ্ঞাসা করলো যে এইসব, জিজ্ঞাসা করলো যে কি কেউ কিছু বলেছিল কি না, কেন হয়েছিল, এইসব ব্যাপার। আমরা জানতামও না যে এরকম ব্যাপার কিছু, আমরা জানি যে এরকম দুর্ঘটনা ঘটেছে। তো এই নিয়ে অবশ্য এর আগে একবার তদন্ত হয়ে গেছে বলেই শুনেছিলাম, এবং সেখানেও একই জিনিস পাওয়া গেছে বলে শুনেছিলাম। তো আবার হচ্ছে, নতুন কিছু পাওয়া গেলে তো ভালোই। কাগজে পড়লাম যে রেজিস্টার ওই মহাশ্মশানের নাকি খুঁটিয়ে দেখা হচ্ছে, সেও আগে হয়েছে শুনেছিলাম। যা হোক, আরেকবার যদি দেখা হয় ভালোই, অসুবিধে কিছু নেই। ওদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন যে তিনি বিশ্বাস করেন না একা সঞ্জয় রায় অভয়াকাণ্ড ঘটিয়েছে। একা একটা রোগা পাতলা লোকের পক্ষে অভয়াকে খুন করা সম্ভব না। অভয়া বিচার হয়নি, বাংলার মানুষ আমরা বিশ্বাস করি। আমি অনারেবল আদালত, অনারেবল কোর্টের জাজমেন্টকে কিছু বলবো না, কিন্তু আমাদের দৃঢ় বিশ্বাস, বাংলার মা বোনেদের বিশ্বাস, অভয়া আত্মা এখনো ফিরে বেড়াচ্ছে, বিচার পায়নি। একা সঞ্জয় রয় আমরা বিশ্বাস করি না, একা একটা রোগা পাতলা লোক, তার পক্ষে সম্ভব নয়। অভয়াকে গলা টিপে চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, মুখ দিয়ে রক্ত বেরিয়েছিল। 30-35 বছরের মেয়েকে একটা রূপা পাতলা ছেলে একা মেরে দিতে সম্ভব নয়। তো এইটাও কিন্তু একটা নতুন জিনিস শুনছি এই কেসে। মানে বহু খুনের গপ্প এর আগে আমি পড়েছি, খুনি টুনি আমি দেখিনি সত্যি কথা, কিন্তু গপ্প পড়েছি, ঘটনা পড়েছি। তো একা একটা লোক আরেকজনকে খুন করেছে, এই জিনিস বিস্তর ঘটেছে পৃথিবীতে। তো বিশেষ করে যদি সে বক্সিং করে থাকে। তো এটা জীবনে প্রথমবার শুনছি যে একজন স্বাস্থ্যবান প্রাক্তন বক্সার কোনো মহিলাকে, তিনি আবার ঘুমন্ত ছিলেন, তাকে একলাপে খুন করতে পারে না। তো অন রেকর্ড বলার স্বার্থে বলে রাখা ভালো, এই কেসে সর্বভারতীয় বিশেষজ্ঞরাও বলেছেন যে এটা একজনের কাজ হতেই পারে, না হবার কিছু নেই। তো তারা সারা ভারতের বিভিন্ন মেডিকেল কলেজের টেমসের বড় বড় বিশেষজ্ঞ, তাদের রাজ্য সরকারের তাদের উপর প্রভাব থাকার বিশেষ কোনো কারণ আছে বলে আমি দেখতে পারি না। ফলে থাকতেও পারে, তদন্ত হতেই পারে, আর একবার অসুবিধা তো কিছু নেই। তো হতেই পারে যে একজনের কাজ বিশেষজ্ঞরা ভুল বলেছেন, আমি যা জানতাম সেটা ভুল হতেই পারে। অগ্নিমিত্রা পাল এই খুন টুনের ব্যাপারগুলো ভালো জানেন। তো কারণ উনি তদন্ত করে কি করে রহস্যোদ্ঘাটন করা যাবে তারও একটা উপায় বাতলেছেন। তাই আমরা চাই উত্তরবঙ্গের যে ডক্টর কমিউনিটির কথা বারবার এসেছিল, তাদেরকে বসিয়ে অ্যারেস্ট করে ইন্টারোগেশন, যারা যারা এর মধ্যে জড়িত, আগের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে অ্যারেস্ট করে ইন্টারোগেট করা হোক, আগের সিপি বিনীত গোয়েলকে অ্যারেস্ট করে জেরা করা হোক, আগে যারা যারা অভয়ার সাথে সেই দিন রাত্রে যেসব ডাক্তাররা ছিল, আমরা তাদের নাম শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, তাদেরকে একসাথে বসিয়ে তাদেরকে জেরা করা হোক এবং অভয়াকে জাস্টিস দেওয়া হোক, অভয়ার পরিবারকে বিচার দেওয়া হোক। এটা আমাদের আবেদন সরকারের কাছ থেকে, সিবিআই। উনি বলেছেন যে ওই দিন উত্তরবঙ্গের যে ডাক্তাররা ছিল, উত্তরবঙ্গ লবি বলে যেটা পরিচিত, সম্ভবত সেটার কথাই বলেছেন, সবাইকে অ্যারেস্ট করে একসঙ্গে বসিয়ে জেরা করতে হবে।
আগের মুখ্যমন্ত্রী, আগের কমিশনার সবাইকে অ্যারেস্ট করে জেরা করতে হবে। অভয়ার সঙ্গে আগের রাতে যে সমস্ত ডাক্তাররা ছিল তাদেরকে একসঙ্গে বসিয়ে জেরা করতে হবে। তো এইগুলো উনি বাতলেছেন। তো কথা হচ্ছে যে আগে আমি জানতাম যে তদন্ত কি করে করতে হবে সেটা পুলিশ বা তদন্তকারী সংস্থা ঠিক করে, বাইরের লোকজন এইগুলো করো তারপর সেগুলো তারা করতে শুরু করলো। এটা হয় না। প্রথমত এই হস্তক্ষেপটা অনভিপ্রেত, দ্বিতীয় হলো আমরা কেউ বিশেষজ্ঞ নই, কী করে তদন্ত করতে হবে জানি না, ওরা জানেন, ওরা বিষয়টা এক্সপার্ট, তো ওরা ঠিক করেন কিভাবে এগোবেন। তো যাই হোক, এক্ষেত্রে সেটা একদম দূরে সরিয়ে রাখলাম এই চিন্তাভাবনাটা। একদম অগ্নিমিত্রা পাল যা বলেছেন সেটাই আপাতত সম্পূর্ণ সমর্থন। তো আমি অবশ্যই সমর্থন করে দিলাম। আমি জানি না যে কোনো তথ্য প্রমাণ ছাড়া আইনত ঠিক এইরকম করা যায় কি না। তো ধরে নিচ্ছি নতুন জমানায় তো অনেক কিছু হচ্ছে যে যাকে তাকে ইউএপিএ দিয়ে দেওয়া হচ্ছে, তো ধরে নিচ্ছি নতুন জমানায় এটা মোটামুটি আইনসঙ্গত হয়ে গেছে। এখন ডবল ইঞ্জিন সরকার, এখন সিবিআই ভালো, সিআইডি ভালো, সরকার ভালো, বিরোধী ভালো। তো অগ্নিমিত্রা পাল এবং বাকি যারা আছেন ভালো ভালো লোকজন, তদন্তকারী সংস্থা যারা আছেন, নাম করে আর কি বলবো, সকলের কাছে তাই একদম করজোড়ে নিবেদন, তো যাকে খুশি আপনারা গ্রেপ্তার করুন অথবা করবেন না, যেটা প্রসিডিওর, একসঙ্গে জেরা করুন অথবা আলাদা আলাদা জেরা করুন, যা খুশি করুন, তদন্ত চালান, তারপর রহস্য উদ্ঘাটন করে আদালতে প্রমাণ করে দোষীদের শাস্তি দিয়ে দিন। সঞ্জয় রায় দোষী কিনা, অন্য কেউ দোষী কিনা একদম প্রমাণ করে শাস্তি দিন এবং চ্যাপ্টারটা বন্ধ করুন। নইলে নিত্য নতুন নাম শুনছি, এইটা কিন্তু অনন্তকাল চালিয়ে যাওয়ার কোনো মানে নেই। আজকে আবেশ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনলাম, নামটাই জানতাম না আমি এর আগে। তো নইলে আবার 2 বছর পরে কারো মনে হবে আসল খুনি আসলে আবেশও না, হয়তো অন্য কেউ, হয়তো ব্রায়ান লারা কিংবা দাউদ ইব্রাহিম, এদেরকে আবার সত্যি সত্যি দোষী ভাববেন না। দুটো নাম মাথায় এলো তাই বললাম। তো এইটা উদ্ভট কিছু জিনিস কারো মাথায় আসতেই পারে। তো তখন আবার তদন্তকারী, বিশেষ তদন্তকারী দল একটা তৈরি হবে, আবার সেটা নিয়ে একটা বিরাট খবর হবে, গদি মিডিয়া আবার হই হই করবে, দেখাতে শুরু করবে। ততদিন অবশ্য গদি মিডিয়া টিকবে কিনা আমি বলতে পারি না, দেখাতে শুরু করবে নতুন তথ্য উঠে আসছে, নতুন রহস্য উদ্ঘাটন, চাঞ্চল্যকর মোড়, আরও কিছু গল্প শুরু হবে। আবারও মন্ত্রী বলবেন যে আমার বিশ্বাস অভয়ার বিচার হয়নি, এবং আবারও গোলচক্কর শুরু হবে, এবং আবারও পুরোটা প্রথম থেকে শুরু হবে। এর কোনো মানে নেই। মানে একটা খুন, একটা ধর্ষণ, সেটা যত মর্মান্তিকই হোক, তার তো তদন্তটা একসময় শেষ করে দোষীদের শাস্তি দিতে হবে। তো পাবলিক মানি যেখান থেকে যা খুশি বলে দিলেন, এভাবে তো খরচা করার কোনো মানে নেই, এবং মানুষকে দ্বন্দ্বে রেখে দেওয়ারও কোনো মানে নেই। সত্যি সত্যিই যদি আবেশ বন্দ্যোপাধ্যায় হন, মমতা বন্দ্যোপাধ্যায় হন, সঞ্জয় রায় হোক, যে হোক দোষী হন, সত্যি সত্যি তদন্ত করে প্রমাণ করে দয়া করে শাস্তি দিন। অনন্তকাল এটাকে ঝুলিয়ে রেখে কোচলে কোচলে সহানুভূতি আদায় করার চেষ্টার দিকে নিয়ে না যাওয়াই ভালো বলে আমার মনে হয়। আর পাবলিক মানির কথাটা তো বললাম। আর হ্যাঁ, ধর্ষণ পৃথিবীতে তো একটা ঘটছে না, এই নতুন সরকার আসার পর থেকেও ঘটে যাচ্ছে। নৃশংস ধর্ষণ বা লাঞ্ছনার ঘটনা ঘটছে, এই কদিনেই ঘটেছে, সেগুলোর দিকেও নজর দিলে ভালো হয়। তো এই এপ্রিল মাসে একটা নৃশংস ঘটনা ঘটেছিল, এক নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ এসেছিল বেহালা থানায়, কদ্দূরে গিয়েছে জানি না। তো খবরটা আমাদের কানে এসেছিল মে মাসের 20 তারিখ নাগাদ। 24শে মে দুর্গাপুরে একজন নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ এসেছিল। ওই একই দিন শান্তিপুরে, নৃসিংহপুরে 2 বছরের বালিকাকে যৌন নির্যাতনে ধৃত বিজেপি সভাপতির বিরুদ্ধে অভিযোগ আসে, যে বিজেপি সভাপতি যিনি অভিযুক্ত ছিলেন, একটা অভিযোগ আসে যে তার বিরুদ্ধে যে অভিযোগ আছে সেটা তুলে নেবার জন্য বর্তমান যিনি সভাপতি আছেন তিনি চাপ দিচ্ছেন, এবং মাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে এই একটা অভিযোগ আসে। এর কয়েকদিন পরে 5ই মে না জুন, আমি ঠিক মনে করতে পারছি না, কোনো একদিন সল্টলেকের অতিথিশালায় এক তরুণীকে ধর্ষণ ও খুনের অভিযোগ এসেছে। 10ই জুন আমরা একটা চাঞ্চল্যকর ভিডিও দেখেছি, প্রকাশ্যে শিক্ষিকা এবং বাচিক শিল্পী কৃষ্ণনগরের যিনি, তাকে মারধর করা হয়েছে, সাদা থান পরিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে, সে নিয়ে একজন গ্রেপ্তার হয়েছেন বলেও শুনিনি। 11ই জুন চন্দননগর চুঁচুড়োয় একজন তরুণীর গণধর্ষণের অভিযোগের খবর প্রকাশ্যে এসেছে। 12ই জুন এসেছে শান্তিনিকেতনের হোমে নাবালিকা ধর্ষণের অভিযোগ। তো
থানায় বিক্ষোভ হয়েছে, নাবালিকার আত্মীয় মামা গ্রেপ্তার হয়ে গেছেন এবং অভিযুক্তরা কিন্তু বহাল তবিয়তে বলে অভিযোগ এসেছে। এবং সবশেষে এটা এসেছে ওই আরজি করার একজন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী একটি মেয়েকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ হয়েছে এবং সেটা নিয়ে বিশেষ আলোড়ন হয়নি। তো এগুলো কিন্তু হচ্ছে, এগুলো ছোটো মিডিয়া থেকে নেওয়া হয়েছে, বড় মিডিয়া দেখাচ্ছে না মানে তো এগুলো হয়নি তা নয়। এবং বড় মিডিয়া মানেই এদের সুবিচার চাই না এরকমও নয়, বড় মিডিয়া দেখাচ্ছে না বলে মানে কোথায় মিডিয়া দেখাবে তার উপর তো সুবিচার নির্ভর করছে না। এবং সর্বশেষে যেটা না বললেই নয় যে ফলতায় বিক্ষোভ দেখানোর জন্য অভিযোগ যে মহিলাদের যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের ইউএপিএ দেওয়া হয়েছে। তা আমি জানি না এটা কোন ধরনের সুবিচারের নমুনা, যে কথা বলছিলাম যে এই লাঞ্ছনাগুলো হচ্ছে এগুলোর দিকেও কিন্তু নজর দেওয়ার দরকার। কেবল একটা ঘটনা নিয়ে আপনারা হইচই করে যাবেন এবং সেটা নিয়ে বিচার দিচ্ছি বলে 2 বছর, তারপরে আবার 2 বছর, তারপর আর 2 বছর। একটা সরকার একরকম করেছেন, সিবিআই সেই আমলে একরকম করেছে, সিবিআই আবার নতুন করে শুরু করবে। তাহলে তো প্রশ্ন করতে হবে সিবিআই আগে 2 বছর কী করছিল। তো এইটা দয়া করে শেষ করুন এবং সত্যি কথা বলতে কি নানা অপ্রীতিকর অবাঞ্ছনীয় যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেদিকেও নজর দিন। প্রত্যেকটি সংশ্লিষ্ট আধিকারিকের কাছে যারা আছেন, নাম করেছি একটু আগে আর বললাম না, করজোড়ে আমার নিবেদন। তো আজকে এইটুকুই, এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, হাইপ করবেন, বন্ধুবান্ধবদের পাঠাবেন পছন্দ হলে, এবং অতি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আমরা একটা কণ্ঠস্বর হয়ে উঠতে পারি যদি আমরা সবাই একসঙ্গে এক জায়গায় জড়ো হই। তো আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন, নমস্কার।